এই সবজি টবজি গিয়ে খেয়ে ঠেয়ে নেবে। হাড়ি নামানো হচ্ছে কিভাবে খেজুরের গাছ থেকে, একদম সেই হাড়ি নামানো থেকে শুরু করে রস ঢালা হচ্ছে। এই হচ্ছে খেজুরের রস। তো এই কটা হাড়ি নিয়ে যাওয়া হলো এই পর্যন্ত? 10টা 12টা। মৌমাছি পোকামাকড় পড়ে কিভাবে রসগুলি খাবো। অবশেষে নামানো হচ্ছে গুড়, একদম ফুল কমপ্লিট। এবারে শুকাবে যত তত আরো গাঢ় হয়ে যাবে জিনিস। সো গাইস, গুড মর্নিং সবাইকে। সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আবার সবাইকে জানাই স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো সুন্দরবন অঞ্চলের একটি সুন্দর গ্রাম। এই গ্রামের নাম হলো রামনগর আবাদ। এখন ঘড়িতে টাইম হলো সকাল 6:40। এই সকাল থেকে দুপুর অবধি সারাদিন ধরে কীরকম কি কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এখানকার মানুষজন প্রতিনিয়ত প্রতিটা দিন কাটাচ্ছেন এবং এই গ্রামের বেশিরভাগ মানুষের সারাদিন কিভাবে কাটে সব কিছু কিন্তু তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই এখন হচ্ছে শীতকাল। আজ হচ্ছে 2024 সালের 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। সবাইকে ক্রিসমাস ডে উপলক্ষে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি সুন্দরবনের যেই গ্রামে রয়েছি, এই গ্রামের একটা খুব ভালো একটা বৈশিষ্ট্য আপনাদের কাছে তুলে ধরবো, যেটি এই শীতকাল এখন যেহেতু চলছে ডিসেম্বর মাস, এই শীতকালে আসলেই একমাত্র আপনারা কিন্তু এই দৃশ্য দেখতে পারবেন নিজের চোখে। এই গ্রামে একদম টাটকা খেজুরের রস গাছ থেকে পেড়ে গুড় বানানো হচ্ছে, নলেন গুড়। যারা এখনো পর্যন্ত নলেন গুড় খেয়েছেন এবং নলেন গুড় সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা জানবেন যে নলেন গুড় কতটা মিষ্টি এবং কতটা সুন্দর হয় খেতে, কতটা টেস্টি হয়। অরিজিনাল যদি নলেন গুড় পাওয়া যায়, খেলে আপনারা বুঝতে পারবেন যে নলেন গুড় কতটা টেস্টি, কতটা মিষ্টি। তো সেই অরিজিনাল নলেন গুড় কিভাবে তৈরি হচ্ছে এই গ্রামে, সেগুলি আপনাদের কাছে কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। একদম সকাল থেকে, মানে এখন 6:40 বাজে সকাল, এই সকাল থেকে হাড়ি নামানো হচ্ছে কিভাবে খেজুরের গাছ থেকে, একদম সেই হাড়ি নামানো থেকে শুরু করে একদম গুড় জাল দেওয়া অবধি কিভাবে গুড় তৈরি হচ্ছে, গুড় টেস্ট করে তবে আপনাদের এই ভিডিওটা আমি কমপ্লিট করব। একটা অসাধারণ ভিডিও হতে চলেছে, পুরো আলাদা টাইপের একটা নতুন ধরনের ভিডিও আপনাদের কাছে আজকে আমি তুলে ধরছি এই সুন্দরবন অঞ্চলের একটি গ্রামের জীবনযাত্রা। এই ভিডিওটা আপনারা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন একদম শেষ অবধি। আমি কথা দিচ্ছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, সুন্দর লাগবে এই ভিডিওটা আপনাদের। তো যাই হোক, দেরি না করে চলুন এই ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, তার আগে একটি কথা আপনাদের না বললেই নয়, যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আমি আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও পরস্পর কিন্তু উপহার দিতেই থাকবো আপনাদের। তো আপনারা একটুখানি পাশে থাকবেন, এইটুখানি আপনাদের কাছে অনুরোধ। তো চলুন ভিডিওটি এবারে শুরু করা যাক। তো এখন আমরা এই গ্রামের মেঠো পথ ধরে দুই সাইড দিয়ে সবুজ গাছের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গ্রামের অভ্যন্তরে। এই গ্রামের অভ্যন্তরে প্রবেশ করলেই কিন্তু আমরা আরো অনেক কিছু কিন্তু আমরা দেখতে পারবো, যেগুলি আমাদের মনকে মুগ্ধ করে দেবে। তো চলুন আস্তে আস্তে আমরা অভ্যন্তরে প্রবেশ করি। প্রবেশ করতে করতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি অ্যাডবেস্টার দেওয়া মাটির দেওয়াল বানানো অসাধারণ সুন্দর একটি ঘর। দেখুন পুরোটাই কিন্তু মাটির, আর ওপরটায় কিন্তু অ্যাডবেস্টার লাগানো হয়েছে রিসেন্ট। আগে বিচুলির খড়ের চাল ছিল, তো তারপর কিন্তু আস্তে আস্তে একটু উন্নত হয়েছে, এই জন্যে অ্যাডবেস্টার দেওয়া হয়েছে। এ দেখুন, এনার বাড়ির সামনে দেখুন পুকুর রয়েছে, এদিকে পুকুর, সামনে পুকুর। মানে আপনারা কখনো গ্রামে আসলে, বিশেষ করে এই সুন্দরবন অঞ্চলের কোনো গ্রামে যদি আপনারা কখনো আসেন, আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা বাড়ির আশেপাশে, উঠোন বলুন, আশেপাশ দিয়ে বলুন,
প্রত্যেকটা বাড়ির এরিয়ার মধ্যে প্রায় 2-3টে করে কিন্তু এক একজনের পুকুর আছে। এখানে বিশেষত মাছ ধরা এবং এই চাষাবাদ করা, ধান, তারপরে নানান ধরনের সবজি, শাকসবজি চাষ করাই কিন্তু মূলত এই সুন্দরবন অঞ্চলের এখানকার যারা বসবাস করেন তাদের কিন্তু এইটাই জীবিকা বলতে পারেন। এই মৎস্যজীবী এবং এই চাষাবাদের ওপরেই কিন্তু এনারা নির্ভরশীল এই সুন্দরবন অঞ্চলের এক একটি গ্রামীণ মানুষজনেরা। আর এখন যত দিন এগোচ্ছে, যত উন্নত হচ্ছে, আস্তে আস্তে এখানকার ছেলেমেয়েরা কিন্তু অনেকটাই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে। এর ফলে কি হচ্ছে, এখানকার বহু ছেলেপেলেরা কিন্তু এক একটি স্টেটে, এক একটি জায়গায় লেভেলে কিন্তু ভালো ভালো পজিশনে তারা চাকরি বাকরি পাচ্ছে এবং চাকরি বাকরি করতে চলে যাচ্ছে। এবং এইখানে এই যে তাদের জমি, ক্ষেত এইগুলো যে রয়েছে, পুকুর এগুলো রয়েছে, তারা চাষবাস তো এখনকার ছেলেপেলেরা একদমই করে না। তাদের যে বাবা মা দাদুরা রয়েছে এখনও, তারাই কিন্তু এইগুলো দেখাশোনা করছে। আর এখনকার ইয়াং জেনারেশন যারা বড় হচ্ছে, তারা কিন্তু এই জমি চাষবাসের মধ্যে কিন্তু তারা প্রবেশ করছে না, কেননা তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারা কিন্তু চলে যাচ্ছে পরে বাইরের কোনো কোম্পানিতে চাকরির জন্য কিন্তু চলে যাচ্ছে। এর ফলে কিন্তু আমাদের এই চাষাবাদের যে ব্যাপারটা, চাষ না করতে পারলে কিন্তু আমাদের যে উৎপাদন জিনিসটা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্য জিনিসপত্রের দামও কিন্তু আমরা কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিন্তু অনেক শাকসবজি এখন আমরা কিনে খেতে হচ্ছে। কেননা যত চাষাবাদ বন্ধ হবে, মানে কে করবে? জমি পড়ে রয়েছে, চাষাবাদ করার লোক কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কেননা এনাদের বয়স হয়ে যাচ্ছে, এনারা আর কতদিন করবে? আর এখনকার ইয়াং জেনারেশন, তারা পড়াশোনা শিখছে, তারা মাটি কাদা মেখে কেন চাষবাস করবে বা মাছ ধরতে নামবে? এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো চলুন, যাই হোক, আমরা এখন গ্রামের ভেতরটা আস্তে আস্তে প্রবেশ করছি। দেখি, যা যা দেখবো সব কিছুই আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর আমিও একটা নতুন অভিজ্ঞতার সাক্ষী হব আজকে। এই খেজুরের রস এ পাড়া হয়ে গেল, আর পারবে না? কোথায় এবার এধারে আছে, এধারে যাবে? এক হাড়ি হয়েছে নাকি এটা? ওই যে সামনে মাটির রাস্তা দিই তো। আচ্ছা আচ্ছা, এই খেজুরের রস কিন্তু অলরেডি পাড়া শুরু হয়ে গেছে। চলুন, আর বাকি গাছগুলো দেখাবো আপনাদের কিভাবে পারছে। দাদা উঠছে খেজুর গাছে। এইসব জিনিস আপনারা কিন্তু গ্রাম ছাড়া কোথাও দেখতে পারবেন না। কিভাবে খেজুরের রস কিন্তু পাড়া হচ্ছে, নিয়ে নামছে আস্তে আস্তে। হাফ হাড়ি হয়েছে, এটা আবার আরেকটা গাছ থেকে নিলে ফুল হাড়ি হয়ে যাবে। আচ্ছা, ওই যে ওটা কি বাঁশের কোনো চোঙা গাঁথা রয়েছে? ও, ওই চোঙাটা দিয়ে গাছের ভেতর দিয়ে রসটা গড়ি গড়ি পড়ে নাকি? আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ সিস্টেম। এই আর একটা গাছ, দাদা উঠছে একটা গাছ। ওহ, কি সুন্দর এই দৃশ্য! আমি এই প্রথম সচক্ষে দেখছি এইসব দৃশ্য। মানে সিনেমাতে অনেক দেখেছি, অনেক ভিডিওতেও দেখেছি, কিন্তু এইরকম সামনাসামনি দেখছি আজকে। একটা আলাদাই অভিজ্ঞতা সঞ্চয় করছি আজকে। এই গাছটি বড্ড সরু আর কি, কত ইজিলি উনি উঠে যাচ্ছেন। সত্যি, যেটা যাদের অভ্যেস আর কি, খুব টেকনিকের সহিত নামাতে হচ্ছে, নাহলে পড়ে গেলেই গেল পুরো। সারা রাত্রে কষ্ট এক নিমিষে চলে যাবে। হয়ে গেল দুটো গাছ, 3টে গাছ দিয়ে নামানো কমপ্লিট। দুই সাইডেই পুকুর দেখুন আমার, আর মাঝখান থেকে এই গাছগুলো দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। দেখুন, বলেছিলাম না, প্রত্যেকটা বাড়ির মধ্যে কিন্তু 2-3টে করে পুকুর। এবারে এই গাছে ওঠা হচ্ছে। কত সুন্দর টেকনিকে কিন্তু নামাতে হয় দেখুন। এত ভারী, মানে একটা খেজুরের রস ভর্তি হাড়ি নিয়ে এইভাবে কতটা মানে সাবধানতার সহিত এই কাজটা করতে হচ্ছে দেখুন একবার, কতটা রিস্ক।
আরেকটি গাছে উঠছে দেখুন। বন্ধুরা মনে রাখবেন, এখন কিন্তু সকাল 7:03, অলরেডি কিন্তু প্রায় 5 থেকে 6খানা গাছের কিন্তু খেজুরের রস নামানো হয়ে গেছে। রস ঢালা হচ্ছে। দুটো গাছ থেকেও পুরো ভর্তি হলো না, মানে অল্প রস বেরিয়েছে একটু, কোনোটায় কম হয় কোনোটায় বেশি হয়। ওই জন্য যত শীত বেশি হবে, যত ঠান্ডা বেশি পড়বে তত রস বেশি, রস ভালো। এখন কিন্তু রস গাছ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই বাড়িতেই, যেখানে এইগুলিকে সব জাল দেওয়া হবে। তো এগুলোকে ফুটিয়ে তারপরেই কিন্তু গুড় তৈরি হবে। তো চলুন সবকিছুই দেখাবো। আস্তে আস্তে ওনাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আমরা। আরো বাকি একদম টাটকা রস। জয়দা কিন্তু এই টাকার সাথে মোটামুটি একসাথে নিয়ে এসেছে। খাড়ি নামানো হলো, এই দেখুন আলোতে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত রস দেখতে পাচ্ছেন, এই হচ্ছে খেজুরের রস। তো এই এখন এক এক করে হাঁড়ি কিন্তু নামানো হচ্ছে সকালবেলায়, তারপর এটাকে কিন্তু জাল দিয়ে নলেন গুড় তৈরি হবে। সবকিছুর প্রসেস কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে। ওই যে দাদা নিয়ে আসছে, আরো দেখেন সব কিন্তু হাঁড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এখন কিন্তু এখানে গুড় জাল দেওয়া হবে। বৌদি কটা হাঁড়ি নিয়ে যাওয়া হলো এই পর্যন্ত? 10টা 12টা যাচ্ছে। আচ্ছা, 12 হাঁড়ি রস যাচ্ছে কিন্তু এতক্ষণে। এরকম ভাবে পুরো গ্রামে এইভাবে গিয়ে গিয়ে যেখানে যেখানে খেজুর গাছ রয়েছে রস নামিয়ে এইভাবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। বৌদির হাজবেন্ড সব নামাচ্ছেন রসগুলি গাছ থেকে। আর বৌদির ওদিকে ওটা শাশুড়ি মা নাকি, বৌদির শাশুড়ি মা এবং বৌদি দুজন মিলে গিয়ে গিয়ে কিন্তু এই রসগুলোকে সেই সব গাছের যে জায়গা এরিয়া সেখান থেকে কিন্তু নিয়ে আসছেন বাড়ি অবধি। এই দেখুন, এই দেখুন। তারপরে এই যে এখানে বিচুলি রয়েছে, এই বিচুলি দিয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই নলেন গুড় তৈরির যে কাজগুলি সেগুলো কিন্তু করা শুরু হবে। তো সেইগুলি কিন্তু পুরোটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই কিন্তু ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। খুব ইন্টারেস্টিং ভিডিও কিন্তু, আপনারা হয়তো অনেকেই প্রথমবার দেখবেন এই ভিডিও। এই যে এটার মধ্যেই কিন্তু এই রসগুলিকে জাল দেওয়া হয় গুড় তৈরির জন্য। কালি পরে সেই কালিগুলোকে মেরে দিতে হচ্ছে, ঝরিয়ে ফেলতে হচ্ছে, তাহলে হিটটা ভালো হবে। আর এইগুলো হচ্ছে মুরগির খামার। এটা এই যে এইভাবে যাতে আগুনের তাপ বাইরে না বেরিয়ে যায় সেজন্য একবারে ছেঁকে ঢালা হচ্ছে, কেননা রসের মধ্যে সারা রাত নানান ধরনের ঘন্টা মৌমাছি পোকামাকড় পড়ে। কিভাবে রসগুলি মশারির দ্বারা ছেঁকে একবারে কিন্তু এর মধ্যে ঢালা হচ্ছে। বৌদি ভাই একেবারে সতেজ রস তুলে কিন্তু আমাকে দিচ্ছে। এই সকাল সকাল একদম অরিজিনাল খেজুরের রস গাছ থেকে নামিয়ে এই বৌদি ভাই কিন্তু দিল। কেননা ওনারা রস বিক্রি করেন না, কেননা রস যদি বিক্রি করে তাহলে লস, কেননা গুড় বানিয়ে বিক্রি করলে একটু 2 পয়সা ওনারা চোখে দেখতে পারে, জন্য রস দিল। এখন খেয়ে দেখি একটু। অরিজিনাল জিনিসের কোনো তুলনা হয় না, এই হচ্ছে অরিজিনাল জিনিস এগুলো। তো এখন ঘড়িতে বাজে 7:53। এই 7 হাঁড়ি রস কিন্তু জালে বসানো হয়েছে 7:30টার সময়। এবারে দেখা যাক কতক্ষণে মোটামুটি গুড়টা রেডি হচ্ছে। এরকম ভাবে বিচুলি অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু এক গাদা ঢোকানো যাবে না, অল্প অল্প করে আস্তে আস্তে প্রতিনিয়ত দিতে হবে। আচ্ছা, এই গুড় জাল দেওয়ার জন্য বিশেষত কি বিচুলিই লাগে, ছাড়া অন্য কোনো কিছু দিয়ে হয় না? অন্য কি দিয়ে হতে পারে? কাঠের হয়, কাঠেরও হয়, কাঠের উনুন হয়, যে কাঠের ভুসি। ও কাঠের ভুসির উনুন, ভুসির উনুন হয়, কয়লারও হয়।
হ্যাঁ কয়লারও হয়, আঁচ দিয়ে যেটা করে আর কিছু কি। কিছু পদ্ধতি আছে। ও মানে বিচুলির পদ্ধতিটা কি একটু মানে সহজ এবং কম পয়সা নাকি? এইটা হচ্ছে আমাদের মানে চাষবাস হয়, হ্যাঁ ওই জন্য এটা কাজে লেগে তো যাচ্ছে। এমনিতেও আছে, তারপরে কিছু লাগলে কিনে নেওয়া হয়, আর সেটাই। দামও কম এর। হ্যাঁ সেটাই, একটু সাশ্রয় হয় আর কি গুড়টা তৈরি করতে। হালকা গরম হয়ে এসছে এই রসটা, এই জন্যে এরকম ফেনা কাটছে। তো বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে টাইম হয়েছে 10:03 বাজে, মানে এই 10টা বাজে এই পরিস্থিতি রয়েছে। দেখুন ফুটছে, এখন কিন্তু টকবক করে ফুটছে। ওহ গুড়ের যা একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে না, দারুণ। দেখুন বন্ধুরা, একটা অরিজিনাল নলেন গুড় তৈরি করতে গেলে কতটা খাটনি করতে হয় সেটা একটু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখুন। এই যে হাঁড়িগুলি যে রস নামানো হয়েছিল, সেই রসগুলি কিন্তু ওর মধ্যে ঢালা কমপ্লিট করে প্রত্যেকটা হাঁড়ি কিন্তু এখন ভালো করে এই যে পুকুরের জলে ধোয়া হচ্ছে, সুন্দর করে ছাই দিয়ে ভালো করে ঘষে ঘষে কিন্তু ধোয়া হচ্ছে। এই যে বৌদি ভাই ভালো করে ধুচ্ছেন। তো এগুলো ধোয়ার পর তো এবারে বিকেলবেলায় এই হাঁড়িগুলিকে লাগানো হবে গাছে আবার গিয়ে পরের দিনের জন্য। তো তার আগে এই যে এই হাঁড়িগুলিকে এইভাবে উপুত করে রাখা হচ্ছে ধুয়ে এনে। এবারে এই হাঁড়িগুলি যখন শুকিয়ে আসবে, তারপর ওই যে আঁচ গুড় তৈরি হয়ে গেলে যে আঁচ থাকবে হালকা, সেই আঁচে কিন্তু এইগুলোকে পুরো আগুনে একটু হিট দেওয়া হবে। কারণ হচ্ছে এটাই যে এই ভেতরে যে রসটা লেগে থাকে, ধোয়ার পরেও কিন্তু রসের একটা গন্ধ থেকে যায়, গন্ধ কিন্তু যায় না। আর এই রসের গন্ধটা থাকলে পরের দিন যেই রসটার মধ্যে মানে সংগ্রহ করা হবে, সেই রসের মধ্যে দিয়ে কিন্তু একটা বাজে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে বা গুড়টা ভালো হবে না। সেই কারণে কিন্তু এটি আগুনে মানে পুরানো হয় হাঁড়িটাকে হালকা, হলে কি হবে সেই রসের যে গন্ধটা সেইটা কিন্তু পুরোপুরি চলে যায়। তারপরেই কিন্তু এই হাঁড়িটা বিকালবেলা নিয়ে গিয়ে আবার গাছের মাথায় গিয়ে গাছটাকে হালকা চেঁচে লাগানো হয়। তবে গিয়ে আবার সারা রাত ধরে রস টপ টপ করে পড়ে তারপর কিন্তু এই রসটা সকালবেলা আবার নামানো হয়। এইভাবে প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু মানে প্রতিনিয়ত অল্প অল্প করে বিচুলি এইভাবে ঢোকাতেই হবে, তবে গিয়ে কিন্তু গুড় রেডি হবে। ধান তো কাটা হয়ে গেছে নাকি? এখন কি হবে চাষ? আলু। ও চাষবাসের কাজ চলছে সকাল দিয়ে। আর এই রাস্তাটা খালি দেখুন কি সুন্দর রাস্তা, 2 সাইড দিয়ে ধানের ক্ষেত আর মাঝখান থেকে রাস্তা। বাছুরটা কদিনের মাসি? দেড় মাস, ওই 1 মাস 15 দিন। এই যে চল ওই মাঠে এখন গরুগুলো থাকবে নাকি? কটা অবধি থাকবে? 12টা 1টা অবধি থাকবে, দুপুর 12টা 1টা অবধি থাকবে। মাঠে ঘুরে ঘুরেই খাওয়া দাওয়া করবে আর কি। বেঁধে রাখতে হয় না? সেইটাই, কেন গ্রামের এদিক ওদিক হারিয়ে গেলে খোঁজা মুশকিল হয়ে যায়। তারপরে মানুষের ক্ষতি করবে, হ্যাঁ অনেকে ক্ষতি, সহ্য করবে। সেটাই তো, ওই সবজি টবজি গিয়ে খেয়ে ঠেয়ে নেবে। সেরকম ফাঁকা মাঠ নেই যে ছেড়ে দেয় এগুলো থাকবে, আর ওরা এক জায়গায় থাকবে না তো। সেইটাই। আপনাদের কি দুটোই গরু? হ্যাঁ ওই দুটো, আবার একটা হয়েছে, এটার আবার একটা হবে। ও কি মেয়ে হয়েছে না ছেলে? ছেলে। ও যাও মাঠে চলে যাও, যাও যাও মাঠে চলে যাও, হ্যাঁ লাভ দিয়ে চলে যাও। দেখুন কি সুন্দর গরু বাছুর সঙ্গে মাঠে খেলার জন্য চলেছে। রাত হয়ে যাবে। হ্যাঁ এখানে মুগ ডালের চাষ হবে এরপরে। হ্যাঁ বলছিল জেঠিমাও 4টি ছাগল নিয়ে আসছেন, নিয়ে এসে এখন মাঠে ছাড়বেন। তো বন্ধুরা, এই সুন্দরবনে এই গ্রামে এসে এখন সাইকেল নিয়ে বেরিয়েছি। এখানের এই ভাইরা সাইকেল নিয়ে এসছে, হাফ প্যান্ট পরে সাইকেল নিয়ে বেরিয়েছি এই সুন্দরবনের এই গ্রামটা পুরো আপনাদের ঘুরিয়ে দেখানোর জন্য। দেখা যাক কতদূর কি দেখতে পারি নিজে, আর আপনাদেরও কতটা তুলে ধরতে পারি। এক জায়গায় যাচ্ছি, এখানে একটা খুব জাগ্রত গাছ আছে, সেইখানেই আর কি এখন যাব এই সাইকেল চালিয়ে। এখান থেকে
একটু দূরে আর কি, গ্রামের মধ্যেই, একটু দূরে হবে এখান থেকে। তো যাই, ওই জায়গাটা কি ঐতিহ্য আছে বা এখানে ওই গাছটাকে নিয়ে কি মানে গল্প রয়েছে, এত কেন মানে গাছটাকে পুরো গ্রামবাসীরা, তো সেটা একটু জানবো, চলুন। তো আমরা কিন্তু যাচ্ছি সেই অসাধারণ, সেই ভগবান প্রদত্ত আশীর্বাদ প্রাপ্ত সুন্দরবনের এই অঞ্চলের এই গ্রামের সেই আশীর্বাদ প্রাপ্ত যেই গাছটি, সেই গাছটি কিন্তু আপনাদের দর্শন করাতে যাচ্ছি। আর তার আগে এই রাস্তার ধারে আমি অনেক গোমাতা দেখতে পাচ্ছি, যারা কিন্তু দুই সাইডে সুন্দরভাবে বিচরণ করছেন। তো তাদেরকে কিছু ভাবছি, সকাল সকাল এসছি, একটু কিছু আমার হাত দিয়ে যদি সেবা দিতে পারি। তো এই দোকান থেকে আমরা ভাবছি কিছু আলু বা কিছু যদি পাই একটু নিয়ে নেব। কাকা, আলু আছে নাকি? আছে বাবা, অল্প হবে। কটা হতে পারে? দাও, তুমি যে কটা আছে দিয়ে দাও। এখানে গ্রামে গাছ আছে খুব জাগ্রত নাকি শুনলাম, সেই গাছটি কত দূর এখান থেকে? এই তো সামনে, এই তো সামনে। সামনে গাছটি সম্বন্ধে আপনারা কতটা কি জানেন? আপনারা তো এখানেই থাকেন। জানি বাবা, ঠাকুর দেবতার আশীর্বাদ, ওখানে জাগ্রত ঠাকুর, হ্যাঁ জাগ্রত ঠাকুর। আমাদের এই যে ছোট ছোট গাইর বাছুর হয়, গাইর যে বাছুর হয় ছোট বাছুর, হ্যাঁ, ও লুকিয়ে দেয়। আচ্ছা, আমরা মানসিক করলে ভাঙপনা দেবো, মানসিক করলে ও আবার তোমার যেখানে বাছুর সেখানে পৌঁছে দেয়। ও, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে আরেকজনের থেকেও শুনলাম এই কথাটা, যে গ্রামে নাকি কোনো বাছুর গরু যদি হারিয়ে যায়, হ্যাঁ, ওখানে মানত করলে সে আবার খুঁজে পেয়ে যাবে সাথে সাথে। এক ভদ্রলোকের 8টা হালিয়া গরু হারা হয়েছিল। আচ্ছা, 3 মাস পরে এইখানে আমার বাড়ি এসে মানত করে, সে যখন দুপুরবেলা বাড়ি পড়ে দেখে না 60 বিঘার কোণে চড়ে, বাবা চড়ে বেড়াচ্ছে ঘরের পিছনে পাত্র হারে। আমি বলি তুমি মানত করো, তার বড় ছেলেকে বলছি তুমি মানত করো, তুমি এইখানে বসে গরু পেয়ে যাবে। মানত করার পরে খাওয়া দাওয়ার পরে ঘুম উঠে যখন দেখি না বট গাছের পরে তার বড় হালিয়া দুটা চড়েটে দেখতে পাইছে, আইসা করে দাদা আমার বড় হালিয়া দুটা। আমি দেখ ওর সঙ্গে আর তোর গুলা সব আছে, সবগুলো আছে তোর সঙ্গে, তোর সঙ্গে সবগুলো আছে। তার মানে 8টা গরু পাওয়া গেল। ভাবা যায় না, হ্যাঁ, এইগুলো ভগবানের আশীর্বাদ না থাকলে এই ধরনের গাছ হয় না। পুরো আশীর্বাদ, মানে সেই হয়তো সাক্ষাৎ এখানে গাছের রূপে বসে আছেন, সেই আছে। আর ঝড় জলে এত বড় বড় ফ্লাড ঝড় হয়ে গেল, এই আমফান ঝড়, এত বড় ঝড় হলো, গায়ে লাগে না, কোনো কিছু হয়নি, না গাছের কোনো ক্ষতি হয়নি, পাতাও খোলে না। বাবা, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আমার বাড়ির সামনে তো। আপনার এখন বয়স কত হলো? আমার বয়স এখন 75 বছর হয়ে গেল। তার মানে গাছ রয়েছে একই রকমই আছে, কোনো ঝড় ঝঞ্ঝায় কোনো ক্ষতি হয়নি, কোনো ক্ষতি হয়নি। আচ্ছা কাকা, আপনার নামটা একটু যদি বলেন। রাজকুমার সামন্ত। রাজকুমার সামন্ত। আলু কিনেছি, এখন এদেরকে একটু খাওয়াতে খাওয়াতে যাবো। খাও, এনে এনে খাও 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 খাও। হ্যাঁ, বাহ বাহ, ভালো 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 ভালো। তো বন্ধুরা, চারিদিকে কিন্তু ধান ক্ষেত, আর এই ধান ক্ষেতের একদম মাঝখান থেকে যে আল বরাবর রাস্তা গেছে একটু চওড়া করে, এই রাস্তা ধরে আমরা সোজা একদম ভেতরের জমির দিকে যাচ্ছি। তো এইখানেই কিন্তু এই গাছটি রয়েছে, যে গাছটি কিন্তু এখানের এই গ্রামের বিশাল জাগ্রত গাছ, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত গাছ। হয়তো সাক্ষাৎ ভগবান এই গাছের এখানে বসে আছেন গাছ রূপে, এটাও আপনারা বলতে পারেন। এটা কিন্তু একটা অবাক বিষয়, আপনারা অলরেডি দোকানের কাকুর কাছ থেকে শুনলেন, আর আমি ব্যক্ত করে আর নিজে কিছু বলতে চাই না, আপনারা শুধু অনুভূতি করুন। আর যাই হোক, এখানে ঢোকার আগে কিন্তু এই যে দেখুন গাছ, এই যে তুলসী মঞ্চ রয়েছে গাছের সামনে, এই যে গাছের যে এরিয়াটুকু, এইটুখানি জায়গা অবশ্যই কিন্তু আপনারা খালি পায়ে প্রবেশ করবেন, জুতো পরে নয়। এটি কিন্তু একটি মন্দির, ভবিষ্যতে আস্তে আস্তে কিন্তু মন্দির গড়ে উঠবে, কেননা এ বহু বছর ধরে কিন্তু এই গাছ এখানে হয়ে রয়েছে। এই গাছ কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলের ভেতরে হয়, ঠিক আছে, কিন্তু সেই গাছ মানে নোনা জল প্রতিদিন আসে তবেই কিন্তু এই গাছ হয়, বাঁচে। কিন্তু একটা সময় এখানে বিশাল নদী ছিল, তখন এই গাছ এখানে বলে হয়েছিল, এবং সেই নদী আস্তে আস্তে ছোট হতে হতে জমি হয়ে গিয়ে গ্রাম তৈরি হয়ে গিয়ে এখন কিন্তু অনেকটা দূর চলে গেছে নদী, ম্যানগ্রোভের জঙ্গলও অনেকটা সাফ হয়ে গিয়ে অনেকটা দূরে চলে গেছে এখান থেকে।
তবে এই গাছ কিন্তু এখানেই রয়ে গেছে সেইভাবে, আর এই গাছের এখানে মানত করলে কত কিছু হয় সবকিছুই কিন্তু আপনারা শুনলেন। আর এই গাছটির অবস্থা দেখুন, খালি মনে হচ্ছে যেন দুজনকে জড়িয়ে আঁকড়ে পিষ্টে ধরে রেখেছে, কেউ কাউকে ছাড়ছে না। এরকম একটা অটুট বন্ধনের কোন একটা সুন্দর কাটিং কিন্তু এই গাছটা আমরা দেখতে পাচ্ছি। মানে যারা আমরা একদম প্রকৃত মনের ভেতরের যদি নয়ন থেকে আমরা একভাবে এই গাছটির দিকে তাকাই, যেভাবে গাছটি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, এই অবস্থাটা যদি একটু সুন্দরভাবে আপনারা মন থেকে মনের চক্ষু দিয়ে দেখেন, তাহলে কিন্তু দেখতে পারবেন দুজনকে যেন একটা আকৃষ্টে ধরে রেখেছে যে এই পৃথিবী যা হয়ে যাক, আমরা হয়তো এইখানে এইভাবেই থাকবো, আমাদের কেউ নড়াতে পারবে না। তাই জন্যই হয়তো এই আমফানের যে এত বড় ঝড় গেল, এত আয়লা গেল, এত কিছুর মধ্যেও চারটি বিশাল বড় দুর্যোগ ঝঞ্ঝার মধ্যেও এই গাছটি বলে এইখানে অক্ষত এইভাবেই রয়েছে, একটি পাতাও নাকি তার পড়েনি এবং একটি ডালপালাও কিন্তু তার সেইভাবে কোনো ক্ষতি হয়নি আজ পর্যন্ত, এত কিছুর মধ্যেও। মানে এটা কিন্তু একটা অবাক ব্যাপার। এবারে আপনারা এক মনে গাছটা খালি দর্শন করুন আর মনে মনে ভাবুন। বন্ধুরা, এই গাছটি আপনারা দেখতে পারলেন কতটা ভগবানের কোনো দান বা কিছু থাকলে কিন্তু এই ধরনের গাছ এইভাবে যুগ যুগ ধরে একই জায়গায় একদম কোনো ক্ষতি না হয়ে বেঁচে থাকতে পারে। এটা কিন্তু একটা অলৌকিক ব্যাপার এবং একটি অলৌকিক স্থান বলতে পারেন। এই জায়গার মাটিও যদি আমরা সংগ্রহ করে নিয়ে যদি আমাদের নিজেদের মাথায় ঠেকাতে পারি এবং আমাদের যারা আশেপাশে খুবই অসুবিধায় রয়েছে, তারা কোনো সমাধান পাচ্ছে না, তাহলে কিন্তু তারা এখানে এসে একবার কিন্তু মাথা ঠেকালে আমার মনে হয় তাদের মনোবাঞ্ছাও কিন্তু অবশ্যই পূরণ হবে। আমার এটি মনে হয় যদি মন থেকে ভালোবেসে এখানে এসে একবার দর্শন করে যাওয়া যায়, তাহলে কিন্তু তাদেরও সবার মনোবাঞ্ছনা অবশ্যই পূর্ণ হবে। এটা আমার বিশ্বাস। জানি না এবারে আপনাদের কতটা কি বিশ্বাস আছে, তো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, সেই অপেক্ষায় রইলাম। তো চলুন এবারে আমরা এখান থেকে বেরোবো, অনেকটাই লেট হয়ে গেছে। এখানে এই খেতে টমেটোর বাগানে একটা জিনিস দেখুন এই যে বোতলে টুংটাং করে আওয়াজ হচ্ছে হাওয়া দিলেই। একটি মদের বোতল ঝোলানো কাচের, আর এরকম বেঁধে দেওয়া হয়েছে নিচে, আর একটা নাট বল্টু বেঁধে দিয়েছে লোহার, ওটা হাওয়াতে দুলছে আর ওটাই আওয়াজ হচ্ছে। এটা করার কারণ একটাই, আপনারা অনেকেই হয়তো জানেন, প্রচুর টমেটো কিন্তু হয়েছে এবং টমেটো পাকছে আস্তে আস্তে। সুন্দরবনের এই ফরেস্টে কিন্তু নানা ধরনের সুন্দর সুন্দর পাখি আছে, সেই পাখিরা কিন্তু এই টমেটো খেতে চলে আসে এবং সব পাখি যদি খবর পেয়ে টমেটো খেতে আসে তাহলে কিন্তু সব টমেটো ফাঁকা। সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে, এই আওয়াজে কিন্তু পাখিরা ভয়ে পালায়। এই দেখুন একটি ধানের গোলা, কেন ধান সবে তোলা হয়েছে, এখন ডিসেম্বর মাস, আপনাদের এর আগেও বলেছি যে এই যে ক্ষেতের পুরো ধান তুলে এখানে জড়ো করা হয়েছে। এই দেখুন বিশাল ধানের গোলা। তো বন্ধুরা, এখন ঘড়িতে কিন্তু টাইম হয়েছে 9:30, প্রায় 2 ঘন্টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই খেজুরের রসগুলি জালে বসানো হয়েছিল, তো এখন একবার আপনাদের দেখিয়ে দিই যে 2 ঘন্টা জাল দেওয়ার পর এখন কি অবস্থায় রয়েছে এই খেজুরের রসটা। এই 2 ঘন্টা জাল দেওয়ার পর কিন্তু গুড়ের কালার এই এসছে, এখনো কিন্তু লাল হয়নি, সবে হালকা হলদেটে ভাব এসছে। মানে এই যে রসটা আপনারা দেখছেন, গুড়টা যে তৈরি হচ্ছে নলেন গুড়,
এর মধ্যে কোনো রকম কিন্তু চিনি বা কোনো কেমিক্যাল কিচ্ছু মেশানো নেই, একদম র গাছের থেকে অরিজিনাল রস নামিয়েই কিন্তু ঢেলে দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন। এবং সেই রসটাই কিন্তু জাল চলছে, এখনো ফুটছে এইভাবেই। আর ফুটতে 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 আস্তে আস্তে লালচে হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু গুড়টা পুরো রেডি হবে। প্রায় 2 ঘন্টা পর কিন্তু এই পরিস্থিতিতে রয়েছে এখন। এই গুড়ের যে একটা সেন্ট বেরিয়ে গেছে না, এতেই মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে একেবারে। যাই হোক, আজকে এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলো গুড় একদম নিয়ে যাব, কেন অনেকের ডিমান্ড আছে, ফোন করছে সব। অপূর্ব সুন্দর এই গ্রামটি। দেখতে পাচ্ছি রান্না বান্নার কাজ চলছে, এই যে দিদি ভাইরা সব রান্না বান্নায় ব্যস্ত রয়েছে এখন। আজকে 25 ডিসেম্বর, আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে, রান্না বান্না, চিকেন মটন সবই কিন্তু আজকে হচ্ছে। আর এদিকে আবার বেগুন টেগুন দিয়ে শাক দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে, বাহ, চারিদিকে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে দাদা? মাংস। আজকে 25 ডিসেম্বর, একটা আলাদাই আমেজ। হ্যাঁ, মুরগির মাংস হচ্ছে, খাসি। চলে আসলাম, রান্না বান্না হচ্ছে। এই পিকনিকের না ঘরের? বাড়িরই হচ্ছে, বাহ। এই হচ্ছে, এটাই আপনাদের ঘর আর কি? না না, বাড়ি অন্য জায়গায়, আচ্ছা। এখানে চাষবাস করা হয়। ও আচ্ছা, আর একটা ছোটখাটো একটা ইয়ে আছে, তা সবাই আবার সবকিছু বয়ালে এসে এইখানে। আচ্ছা আচ্ছা, জায়গা একটা ভালো লাগে বেশ, এখানে চাষবাসও হচ্ছে, কাছাকাছি একটা রান্না বান্নার জায়গা। এখন কি টমেটো চাষ করেছেন দেখছি প্রচুর? ও, ধান কাটা হলো কিছুদিন আগে। আচ্ছা, এইগুলো কি গাছ লাগিয়েছেন কাকিমা? এগুলো মূলো। ও, মূলো, পালং। ওগুলো ওটা তো পালং, আর ওটা লাল শাক, আর বেগুন গাছ রয়েছে। এই মূলোটা কি লাল না সাদা মূলো? না, এটা লাল মূলো। লাল মূলো। ও, আর ওখানে কপি টপি লঙ্কা টঙ্কা অনেক। কপি লঙ্কা টঙ্কা অনেক কিছু চাষ হয়ে যাচ্ছে, বাহ, খুব সুন্দর। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা তো কলকাতা সাইড দিয়ে এসেছি আর কি। এই আজকে একটু এখানে ঘুরতে আসলাম গ্রামটায় আপনাদের। যাক, দাদা ভাই রান্না করছে, রান্না বান্নার সময় ডিস্টার্ব করা ঠিক হবে না, আস্তে আস্তে আমরা যাই দেখি। বন্ধুরা, ঘড়িতে কিন্তু বাজে সকাল 10:57, মানে 11টা বাজবে, 3 মিনিট বাকি। দেখি গুড়ের কতটা কি পরিস্থিতি হয়েছে। গুড় কি তুলে নেওয়া হয়েছে নাকি? ও, মানে এই কি ওই একটা তোলা হয়নি তো ওখান থেকে? না না না, এই গুড় যে ফুটে 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 এইটুখানি হয়ে এসছে। ও, এই দেখুন, গুড় ফুটতে ফুটতে একদম হালকা লাল হয়ে গেছে, কতটা কমে গেছে দেখুন, ফুটতে ফুটতে গাঢ় হয়ে গিয়ে আস্তে আস্তে ও একদম সেই রস, পাতলা রস কোথায় চলে এসছে দেখুন। কি অসাধারণ সেন্ট বেরোচ্ছে যে বন্ধুরা, সেটা যদি আপনাদের একটু মানে নাকে শোকাতে পারতাম, দেখে অনুভূতি করুন কিরকম, মানে রসটা এতটা রস, একদম পাতলা রস, সেই রস কতটা গাঢ় লাল, একদম টুকটুকে কালার নিয়েছে এতক্ষণ জাল দেওয়ার পর। ও, একটা অসাধারণ ব্যাপার। এই যে মানুষটা, দাদা একবার তাকাও, কি নাম বলে দাও? নিমাই জানা। এই মানুষটা সেই সকাল থেকে অবিরাম পরিশ্রম করছে, মানে 6টার আগে থেকে সকাল, রস পাড়া থেকে শুরু করে গাছে উঠে নিয়ে আসা, এইসব অবিরাম পরিশ্রম। এবং এই হচ্ছে ওনার মা, ওনার মাও, মানে উনি যখন একটু ঘরে কোনো কিছু আনতে যাচ্ছেন, তখন আবার ওনার মা অনবরত ওই বিচুলি গুজছেন এর মধ্যে, মানে অনবরত দিতেই হবে একটু একটু করে, একবারে বেশি ঢুকিয়ে দিলে আবার হবে না। তো এই 3জন ব্যক্তি, আর বৌদি ভাই তো দেখলেন কত কিছু করছিলেন, মানে রান্নাবাতিও আবার ঘরের করতে হচ্ছে। এই অবিরাম পরিশ্রমের পর 7 কলসি রস থেকে প্রায় ওই 6 কেজির থেকে একটু কম কম গুড় উনি তৈরি করেন। মানে ওনার লাভই হয় না বলতে গেলে চলে সেরকম, মানে উনি একদম অরিজিনাল লোককে দেয়, তাতে 2 পয়সা কম লাভ হোক, কিন্তু অরিজিনালটাই মানুষকে দেব, এরকম চিন্তা ভাবনা ওনার। উনি কোনো চিনি ঠিনি কিচ্ছু কিন্তু এর মধ্যে মিশায় না, একদম সলিড অরিজিনাল পিওর যেই নলেন গুড় হয়, সেই নলেন গুড় কিন্তু উনি তৈরি করেন।
দেখুন কতটা পরিশ্রমের পর এই নলেন গুড় এই জায়গায় আসে। এখনো প্রায় আধা ঘন্টা খানিক লাগবে, আধা ঘন্টা লাগবে এখনো আধা ঘন্টা। কত ধৈর্যের ব্যাপার ভাবতে পারছেন। আর এই গুড় একটুখানি যদি গায়ে কোথাও টাচ হয়ে যায় এই ফোটা অবস্থায় পুরো ছাল চামড়া উঠে ডিপ হয়ে যাবে, মানে এতটাই ভয়ঙ্কর। খুব সাবধানে এই কাজটা করতে হয় যারা করেন। এগুলোকে বারবার কিন্তু এরকম নাড়াতে হচ্ছে। এটি কাঠের একটি টুকরো কেটে বানানো রয়েছে, বাঁশের মধ্যে লাগানো। এই হাতাটা আপনার শ্বশুর মশাইয়ের হাতা? আচ্ছা, ওই এনার শ্বশুর মশাইয়ের হাতা, সেই মানে এইটা দিয়ে একই কাজ করছে, এখনো পর্যন্ত চলছে। মানে কত বছর হয়ে গেল। ওরে বাবা, বিশাল ব্যাপার। এই একই হাতা কিন্তু কতগুলো প্রজন্ম ধরে আসছে, শুধু একবার দেখুন। এইগুলোই কিন্তু একটা আবেগ, একটা বিজনেস কিন্তু এইভাবেই হয় পুরনো। অবশেষে নামানো হচ্ছে গুড়, একদম ফুল কমপ্লিট। এবারে শুকাবে তত আরো গাঢ় হয়ে যাবে জিনিসটা। সারাদিনের কতটা পরিশ্রম দেখুন, কোথায় কিভাবে রাখতে হয়। এই খেজুরের রসের হাঁড়ি দুটি এরকম ভাবে রেখে একদিক ঢাল করে রাখতে হবে, তবে গুড়টা কিন্তু একদিকে চলে যাবে। এই জন্য তুলতে সুবিধা হবে। কিন্তু এই গুড়টা পুরো এত রসে এইটুখানি গুড় কমপ্লিট হয়েছে। এখন পুরো মিলানো হচ্ছে সেই ফেনাগুলোকে একদম সুন্দর করে মিহি করে ঘষে 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 এখন পুরো গুড়ের মধ্যে মিলিয়ে দেওয়া হলো। এতে গুড়ের টেস্টটাও কিন্তু আরো অনেকটাই বেড়ে যায়। এর মধ্যে রেখে বিক্রি করেন। এই গুড়গুলো তুলে ওর মধ্যে ঢেলে দেবেন। আর কালকের আর আজকের গুড় দুটো মিক্স করে দিলেন। এই যে সব গুড় কিন্তু ঢেলে নেওয়া হলো। ঢেলে নেওয়ার আগে আলাদা একটা মগে কিন্তু এখান থেকে তুলে রাখলেন। সেই মগের গুড়টাই কিন্তু আমি নেবো আর কি। আজকে সবে যেটা তৈরি হলো সেটার থেকেই কিন্তু আমি গুড় নিচ্ছি। এই যে সেই মগে তোলা অরিজিনাল যে আজকে তৈরি হলো সেই গুড়টাই কিন্তু আমি নিচ্ছি। এই যে বোতলে ঢালা হচ্ছে কত সাবধানে, মানে পুরো গরম কিন্তু গুড়টা। সত্যি মানতে হবে তোমাকে, ঢেলেছো তুমি, সত্যি দারুণ ঢেলেছো। এক ফোঁটা বাইরে কোনো পড়ার ব্যাপার নেই। পুরো একদম কমপ্লিট নলেন গুড় বানানোর পুরো প্রক্রিয়া একদম প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু আপনারা দেখলেন। সেই সকাল থেকে চলছিল, আর এখন ঘড়িতে বাজে 11:37। এই হচ্ছে সংগ্রাম শেষ হলো, গুড় কমপ্লিট হয়ে ঘরে রাখা হচ্ছে পাত্রতে। এই দেখুন এই জায়গায় মাছ ধরা চলছে। তো কিভাবে এখানকার মানুষরা প্রতিদিন এইভাবে কিন্তু মাছ ধরেন, মাছ ধরে বিক্রি করেন এবং ঘরেও খাওয়া দাওয়া করেন। তো এনাদের অন্তত মাছ কিনে খেতে হয় না। এই সুন্দরবনের যারা এখানে থাকেন, এই গ্রাম অঞ্চলে সুন্দরবনের সাইডে, তাদের কিন্তু সবারই বাড়িতে একটা দুটো তিনটে করে পুকুর আছে। তো তাদের মাছ কিন্তু কিনে খেতে হয় না। আর চাষাবাদ তো রয়েছে। এ দেখুন জাল ফেলছে জেঠু, কিন্তু মাছ ধরছেন। জেঠু কি কি মাছ উঠলো? আচ্ছা, মনোপ্রিয়া ফিয়া সবই উঠছে। দেখি একটু কাছাকাছি যাই। কাছাকাছি যাওয়া যাবে? বন্ধুরা, আমি কিন্তু একদম এই জলের মধ্যে নেমেই আপনাদের একদম সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এনারা মাছ ধরছেন। ঠিক আছে, তো এত দূর থেকে হয়তো ঠিক মতন দেখাতে পারবো না, ওই জন্য। বাবা, কাকা একা না কিন্তু, কাকা কাকিমা দুজনেই একেবারে পাল্লা দিয়ে মাছ ধরছেন। দেখছেন, এই হচ্ছে সুন্দরবনের গ্রামীণ জীবনযাত্রা। মানে যেখানে কিনা আমরা 50 টাকার বিনিময়ে বাজারে গেলেই সুন্দর সুন্দর মাছ পেয়ে যাই, আর সেই মাছগুলো কত কষ্ট করে এখানে এই সুন্দরবনের মানুষজনরা দেখুন ধরছে। প্রতিদিন এইভাবে কিন্তু ধরেন। দেখুন কত মাছ ধরেছেন, এই দেখুন। ওরে বাবা, মনোপ্রিয়া আছে, তেলাপিয়া আছে, কত মাছ। একটি মাছ আমি আপনাদের হাত দিয়ে তুলে দেখাচ্ছি। বাবা, এ তো বিশাল সাইজের। বাবা, এটা কি মাছ? এটা তো ভেটকি। ওরে বাবা, ধরতে পারবেন না। এ দেখুন কত বড় ভেটকি, দেখেন কাটা আছে কিন্তু ভেটকি মাছে। ওরে বাবা, এই হচ্ছে মনোপ্রিয়া। এই দেখুন, এটি হচ্ছে মনোপ্রিয়া, তেলাপিয়ার মতনই আর কি পুরো। কি বিশাল মাছ বাবা। এই মাছ বিক্রি হবে কখন? রাতে বিক্রি হবে। রাতে বিক্রি হবে না? এই কত করে কিলো বিক্রি হয়?
150 টাকা কিলো 150 টাকা কিলো, আচ্ছা বাহ ধরে নেয় ফাঁকের পুকুরে। বাহ। যে ওই জল, আচ্ছা এই মাঝখানে কতটা জল হবে? বেশি জল আমি পুরো ডুবে যাব? এতটা হবে, বুক অব্দি হবে? আচ্ছা আচ্ছা। ও মাঝখানটাই কিন্তু এই পুকুরে মানে আমার বুক অব্দি জল হবে, বুঝতে পারলেন? মাছগুলো কিন্তু এই জন্য খুব সুন্দরভাবে থাকতে পারে, যেহেতু একটু ডিপ আছে মাঝখানটা। আর এই সাইডে কিন্তু জল একদম কম, দেখতে পাচ্ছেন এই যে একদম কম জল। জলের মধ্যে নেমেই কিন্তু এই কাকা কিন্তু মাছ ধরছেন, দেখুন। সুন্দরবনের মেয়েরা তো সবই পারে, এইসব সবাই পারি, সব এটা expert। বড় না, আমাদের সমস্ত জিনিস পারি। বাহ বাহ। আপনারা মোটামুটি কটা থেকে জাল দিচ্ছেন পুকুরে আজকে? 10টা সকাল 10টা থেকে শুরু করেছেন, শুরু করেছি। আর এখন বাজে প্রায় 1:45 12:30 বেজে গেছে। আচ্ছা 12:30 বাজে, হ্যাঁ। মানে 10টা থেকে 12:30 অব্দি এখন জাল দিলেন। মোটামুটি ক কিলো মাছ পেলেন আজকে? 5 কিলো আর হবে না, ওই 5-6 কিলো হবে না? হ্যাঁ হ্যাঁ। প্রতিদিন মাছ ধরতে পারবেন না তো? না না সেটা হবে না। এইখানে পুকুর যেহেতু ছোট। হ্যাঁ ছোট, তারপরে লোক ধরে নেয় পুকুরে, ওই যে পালা টালা ফিকি রাখছি, আচ্ছা বছরে আচ্ছা। একবার চাল। ও ওই চলো আজ ফাঁক আছে, ধরে এলে চলে যাবে। ও আর বাচ্চা কাচ্চা আমাদের পড়ালেখা করছে তো, মোটেও অনেক জাল টাল দিতে চায় সেইটা, না। ওরা এখন আর সব না, করতে না, চায় না। মানে আমি আর কাকু এই আসি, শাশুড়ি বুড়ো ও হয়ে গেছে। তাহলে এতদিন পর আপনারা এই হ্যাঁ মাছ গো বেচে কাকু, হ্যাঁ গো ভাই। 700-800 টাকা পাবেন, আবার সেই 6 মাস ধরে ওয়েট করতে মানে অপেক্ষা করতে হবে আপনাদের। অপেক্ষা করতে হবে। হ্যাঁ। আর এমনি বাড়ির জন্য তো কিছু হ্যাঁ রাখেন হ্যাঁ খাওয়ার বাড়ির জন্য? জন্য রাখবো, বাবা বাবা বাচ্চা কাচ্চা হাসি সেইটাই। বন্ধু বান্ধব করে রে, মাছটা তো সেইটাই। আর লিয়া যা আমাদের। অনেককে চাইলে দিয়ে দেন না? সত্যি আপনারা গরিব। মানতে হবে, গ্রামের মানুষদের মন আছে, মন আছে, হ্যাঁ যেটা শহরের মানুষের মধ্যে আপনি পাবেন না। না না, গ্রামের মানুষের কিন্তু মন আছে কাকা। হ্যাঁ, আরো বড় লোক। গ্রামের মানুষ গরিব হতে পারে, হ্যাঁ। কিন্তু তারা মনের দিক থেকে এত মানে বড় লোক, মানে এতটা সচ্ছল যে তাদের মতন মানুষ হয় না। তুমি যে উক্ষুনি যাও বন্ধু বান্ধব, ওখানে ফিস্টি ঘরে তাদের খেতে দিলে সত্যি এত ভালোবাসা, মানে আশ্চর্য। গ্রামে আসলে এই ভালোবাসাটা দেখেই মুগ্ধ হয়ে যাই আমি। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। এইখানে দেখা যাচ্ছে বাগদা পার্সে, এই হচ্ছে বাগদা চিংড়ি। বন্ধুরা এইটা কিন্তু বাগদা চিংড়ি, এটা বাগদা চিংড়ি। এই চিংড়িও ধরা পড়েছে আজকে, আর অনেকগুলি পার্সে মাছও কিন্তু ধরা পড়েছে। সত্যি এই গ্রামে আসলে মাছ দেখা যায় কিছু টাটকা। হ্যাঁ, তো বন্ধুরা আজকের এই সুন্দরবনের এই সুন্দর একটা গ্রামের সারাদিনের জীবনযাত্রা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আপনারা কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আপনারা এইভাবে যদি ভালোবাসা দেন, পাশে থাকেন, তাহলে কিন্তু আমি আরও আগামী দিন এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে এই ধরনের উপহার দিতে পারবো। তো যাই হোক, আমার এই ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।